আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, না আমি একটু আমার উত্তর আছে, যেটা বলা হয়েছে যে আরাফাত সাহেব বলছেন আওয়ামী লীগের সন্ত্রাস করে কি লাভ। কারণ সন্ত্রাস করে লাভ এজন্যই আছে যে বিরোধী দলকে সন্ত্রাসী দল হিসাবে প্রমাণ করতে পারলে এদেরকে নির্মূল করা বা এদের নিবন্ধন বাতিল করা বা রাজনীতি হিসাবে ব্যান করার সুযোগ আসবে। যেমন আমি প্রমাণ দিচ্ছি, দেখেন আমার কাছে এই প্রমাণ আছে, এটা পত্রিকারই রিপোর্ট। আপনার দেখেন 5 ফেব্রুয়ারি জীবননগরে বোমাসহ যুবলীগ কর্মী আটক। আপনার 6 ফেব্রুয়ারি যুগান্তর, আপনার শোনেন নিউজ 6 ফেব্রুয়ারি কুমিল্লায় 2 যুবক কর্মীর পেট্রোল সহ বোমা সহ আটক। আপনি আছেন বাংলাদেশ প্রতিদিন 2 ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী কলেজের এক ছাত্রকে বোমা সহ আটক। আপনি আছেন 19 জানুয়ারি নরসিংদী আওয়ামী লীগের নেতার ছেলে পেট্রোল বোমা সহ আটক। আপনি আছেন 5 ফেব্রুয়ারি 14 গ্রামে পেট্রোল বোমা সহ 2 যুবলীগ নেতা আটক। আমার বক্তব্য হচ্ছে যে এরা এই মুহূর্তে আপনি বলেন যে আওয়ামী যুবলীগের এবং ছাত্রলীগের ছেলেরা কেন বোমা সহ আটক হয়, পেট্রোল বোমা সহ কেন আটক হয়, এটার অর্থই হচ্ছে যে বিরোধী দলকে সন্ত্রাসী দল প্রমাণ করার জন্য এরাও মাঠে নেমেছে। তারপরে আমার একটা উদাহরণ শোনেন, কক্সবাজার থেকে যে বাসটি আপনার 14 গ্রামে এসে পেট্রোল বোমা ছাড়া হলো, এই বাস সম্পর্কে শোনেন, ওই বাস ওই রুটের নয় এবং কক্সবাজারে তাদের কোনো টিকিট কাউন্টার নাই, অফিস নাই এবং আপনার 120 কিলোমিটার বেগে বাসটি চলছিল। কোন সাধারণ লোকের পক্ষে সম্ভব ওইখানে পেট্রোল দেওয়া? 2, আপনার এই বাসটি লক্ষ্য করুন যে এই বাসটি ওই রুটের যেমন ছিল না এবং ওই কক্সবাজার থেকে যত বাস আসে সব বিজিবি পুলিশের পাহাড়ে আসে, ওই বাসটি বিজিবি পাহাড়ে আসে না। তাহলে আমার কথা হলো কোন পত্রিকার এমএ আজিজ, এই তথ্য কোন পত্রিকার, কোন গণমাধ্যমের? আপনি যে তথ্যগুলো দিচ্ছেন সেটি কোন গণমাধ্যমের? পত্রিকার মাধ্যম, সব পত্রিকা, কোন পত্রিকা? সংগ্রাম, দৈনিক সংগ্রাম। তো এখন আমি কি সৈয়দ বদরুল হাসানের কাছে যেতে চাই, এটা কেন বন্ধন করা হয় না প্রমাণ করুন। সৈয়দ বদরুল হাসানের কাছে যেতে চাই, আমি আসবো। আমার বাকি অতিথিদের সুযোগ দিতে হবে প্লিজ, পরে আমরা একটু বলে নিই, বাকি অতিথিদের সুযোগ দিতে হবে। আমার আপনার কাছে আমারও প্রশ্ন আছে, কিন্তু একটু সৈয়দ বদরুল হাসানকে একটু সুযোগ দেই। জি, তো প্রশ্ন কি? যেটি উনি বলছেন এই বাসটি, তাহলে কি আমার প্রশ্ন যে বাসটি কি বোমা খাওয়ার জন্য প্ল্যান করে ওখানে এসেছিল? আজিজ ভাই একটা এই শেষ মুহূর্তে একটু বললেন যে তথ্য নিয়েছেন তিনি দৈনিক সংগ্রাম থেকে। এখন দৈনিক সংগ্রামের ভূমিকা বাংলাদেশের ইতিহাসে কি এটা আমাদের সকলের জানা, তো ওই নিয়ে আমি খুব একটা বেশি কথা বলবো না। এবং সংখ্যারও যে হিসাব দিচ্ছেন উনি আমাদের তথ্য দেননি, গণমাধ্যমে কোন গণমাধ্যম সেটি জানি না আসলে। হ্যাঁ, তারপর আজিজ ভাই আমি একদম বিনয়ের সাথে আপনার সাথে দ্বিমত পোষণ করছি। আপনি বলছেন যে তথ্যগুলি আছে আপনি এই সূত্র আমাদেরকে জানাবেন না। তো আমরা তো পত্র পত্রিকায় চাকরি করি, আমাদের দায়িত্ব হচ্ছে সাধারণ পাঠককে, শ্রোতাকে, দর্শককে জানানো আমরা কোথেকে তথ্য পাই। না, ওটা ন্যাশনাল সিকিউরিটি, গোপনের বিষয় না, এখানে তো সব ঠিকানা সবই আছে, এই সংখ্যাটি গোপন করার বিষয় না। আপনি সামিয়াকে বলেছেন তাকে আপনি তথ্য দিয়ে যাবেন, আমরা একটা অনুষ্ঠানে আছি, সেখানে শ্রোতা জানলো না, সেটা শ্রোতাকে দিয়ে দেন। আচ্ছা, সেটা একটা পয়েন্ট। আরেকটা কথা হচ্ছে এই যে বিতর্কতা চলছে আমাদের এখানে, আর বিএনপি কে দায়ী, বিএনপি দায়ী, আওয়ামী লীগ দায়ী, এই সরকারি একটা তথ্য আবার আজ ভাই কিছু দিয়েছে যে বাংলাদেশের ইতিহাসে প্রত্যেক সংগ্রামে সাধারণ মানুষ নিহত হয়েছেন, হতাহত হয়েছেন, তা ঠিক আছে, একদম খাঁটি সত্য কথা। কিন্তু প্রত্যেক সংগ্রামে যত সব আন্দোলন হয়েছে আমাদের দেশে কখনোই পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়নি, আর সাধারণ মানুষ এইভাবে মরে। যারা সাধারণ মানুষ, আমি আমার অফিস যাচ্ছি, আপনার পরিবার যাচ্ছে, এখন তারা তো কোনো রাজনীতি করছে না, তার জীবিকা উপার্জনের জন্য বাইরে যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, এরা কেন মরবে, সেটা একটা কথা। আরেকটা হচ্ছে যে এইসব যেই ঘটনাগুলো ঘটছে পরিষ্কার, এখন আপনি আজিজ ভাই বলছেন বিএনপি গুলো করেনি, আরাফাত বলছেন বিএনপি করছে, তো দুজনের মধ্যে একটা আরাফাত এটিও বলেছেন যে জামাত শিবিরের নেতৃত্বে বিএনপি এখন ক্যাপচার্ড হয়ে আছে। আরাফাতের একটা মানে একটা বিষয় আমি একমত যে বিএনপি নেতৃত্ব এখন কিন্তু বেগম জিয়ার হাতে নেই, আর সেটা একটা দিক। আরেকটা হচ্ছে এই আন্দোলন, এই তথাকথিত আন্দোলন যে শুরু করেছে, এটা কিন্তু বিএনপি শুরু করেছে। বিএনপি যদি এই অবরোধ আন্দোলন, হরতাল আন্দোলন শুরু না করতো, বা শুরু করার পর যখন দেখছে যে এই ঘটনাগুলো ঘটছে, নিরীহ মানুষ মারা যাচ্ছে, এদের দায়িত্ব ছিল যেগুলো বন্ধ করে দেওয়া বা সতর্ক করে দেওয়া তাদের কর্মীদেরকে যেন হতাহত না হয়। আরেকটা হচ্ছে যে আমরা ইতিহাসে যদি তাকাই, 1922 সালে মহাত্মা গান্ধী কিন্তু চৌরি চৌরা বলে একটা জায়গায়
একটা আন্দোলন থামিয়ে দিয়েছেন, তখন অসহযোগ আন্দোলন চলছিল এখানে। তখন এক পর্যায়ে দেখা গেল ওই অসহযোগ আন্দোলন চলার সময় গ্রামবাসীরা 23 জন পুলিশকে মেরে ফেলেছে। সেটা ছিল 23শে ফেব্রুয়ারি 1922 সাল। তো গান্ধীর সাথে সাথে সেটা বন্ধ করে দেন, যেহেতু তিনি সেটি আমরা এখন আর দেখছি না, সেটি আমরা এখন আর দেখছি না সৈয়দ বদরুল হাসান। এটা চলছে, কিন্তু আন্দোলন যেটা আমরা বলি, আমরা তো অনেক আন্দোলন, এই যে এটা ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি 69 সালে আপনাদের হয়তো মনে আছে বা ইতিহাস পড়ে থাকবেন যে ফেব্রুয়ারি 1969 সালে তখন আগরতলা মামলা প্রত্যাহারের জন্য, বঙ্গবন্ধুর মুক্তির জন্য যে আন্দোলন হচ্ছে সেটাকে বলা হয়েছে আন্দোলন। আর এখন তো কোনো আন্দোলন হয়নি। আর যেটা করা উচিত এখন, আমি যেটা মনে করি, বিএনপিকে সত্যিকার অর্থে রাজনীতিতে ফিরে আসা উচিত। হ্যাঁ, আমাদের একটা বিরোধী দল দরকার, শক্তিশালী বিরোধী দল দরকার, তাদের আদর্শ যাই। আমি তাহলে একটা বিষয়টি জানতে চাই, যেটি আরাফাত প্রশ্ন তুললেন। তিনি বলেছেন যে জামাত শিবিরের নেতৃত্বে বিএনপি এখন ক্যাপচার্ড, নির্দেশ আসে লন্ডন থেকে। এখনকার সহিংসতার মূলে জামাত একটা বড় ফ্যাক্টর। এম এ আজিজ, আপনি কি মনে করেন না? জামাত তো রাজনৈতিক দল, সে তো ফ্যাক্টর হবেই আন্দোলন সংগ্রামে। তো সহিংসতার ক্ষেত্রে, আন্দোলনের ক্ষেত্রে বলি নাই, সহিংসতার ক্ষেত্রে এখন আমার কাছে তো প্রমাণ নাই কোনটা। যারা আওয়ামী লীগের প্রমাণটা ওনার কাছে আছে। এখন আওয়ামী লীগ, শুধু আওয়ামী লীগ করছে, জামাতের প্রমাণটা নাই। 20 দল একসাথে এই আন্দোলনটি করছে এবং এই 20 দলের সবারই দায়িত্ব আছে। এবং এবং যেটা বলা হচ্ছে এটা আন্দোলন নয়, এটা সন্ত্রাস। আমার বক্তব্য হচ্ছে, এটা যদি আজকে গাজীপুরে আপনার 5 তারিখের নির্বাচন, জানুয়ারির নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ না হতো, গাজীপুরের জনসভা যদি করতে দেওয়া হতো, ঢাকার জনসভা যদি করতে দেওয়া হতো, তাহলে জনসভাকে কেন্দ্র করে আমরা জনসভাকে বলা হয়েছে যে জনসভা করলে নাকি সন্ত্রাস হতো। তাহলে জনসভাকে এটা গোয়েন্দা রিপোর্ট ছিল। তো সেটা যদি থেকে থাকে, আজ একবার 34 দিন ধরে যে সন্ত্রাস হলো, এটার গোয়েন্দা রিপোর্ট ছিল না, সেটাও তো দেখতে পারতো। সেই গোয়েন্দা রিপোর্টগুলো আছে বলেই তো তারা বলছেন যে জামাত শিবিরের নেতৃত্বে এখন বিএনপি ক্যাপচার্ড হয়ে গেছে, এখানে নেতৃত্বে আছে জামাত শিবির। সেই গোয়েন্দার তথ্যগুলো আছে বলেই তো তারা বলছেন। আরাফাত, মোহাম্মদী আরাফাত। আচ্ছা শুনেন, একটা জিনিস বলি, বাংলাদেশের যে আজিজ সাহেব যেটি বললেন না, যে সাধারণ মানুষ জীবন নিয়ে রাজনীতি হয়েছে স্বাধীনতার পর থেকে এবং কোন আন্দোলনে মানুষ মরেনি, এটা আমি অ্যাবসলিউটলি অবজেক্ট করি। কারণ বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী সময় যে গণ আন্দোলন সংগ্রাম হয়েছে, মূলত ভিকটিম হয়েছে পার্টিগুলির নেতা কর্মীরা। কিছু কিছু ক্ষেত্রে অ্যাক্সিডেন্টালি কিছু সাধারণ মানুষ ভিকটিম হয়েছে, এটাও সত্য কথা। কিন্তু দিনের পর দিন পরিকল্পিতভাবে, পরিকল্পনার অংশ হিসেবে এভাবে পেট্রোল বোমা মেরে মানুষকে মারা হয়েছে, এইটা বাংলাদেশের ইতিহাসে ঘটেনি। এই পরিকল্পনার অংশ হিসেবে তো উনি বললেন যে ওই বাসটা যেটি দেখুন আমি একটা জিনিস আপনাকে বলি। এখন ঘটনা যেটা হচ্ছে যে আওয়ামী লীগ কোথায় করেছে, এটার প্রমাণ ওনার কাছে আছে অ্যাপারেন্টলি, যার সূত্র আবার সংগ্রাম, দিনকাল, বাঁশের কেল্লা, আর কিছু সূত্র নাই। আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমার কথার মাঝখানে বলেন না, আপনি কথার মাঝখানে বলেন না। আমি দেখুন, আমি যে কটা রিপোর্ট বলেছি আপনাকে, আপনি প্লিজ কথার মাঝখানে বলেন না। আপনি সংগ্রাম কথাটা উচ্চারণ করেছেন এবং সংগ্রাম কি বাংলাদেশের মানুষ জানে। আমি যে কটা এক্সাম্পল দিয়েছি, যাত্রাবাড়ির ঘটনা, এটা আমি শুধু দেখিনি, বাংলাদেশের মানুষ আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখেছে। আমি যে নিউ মার্কেটে যে ছাত্র দলের ঘটনার এক্সাম্পল দিয়েছি, এটা বাংলাদেশের মানুষ দেখেছে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। বুয়েট ছাত্র দলের যে ছেলেটা স্বীকারোক্তি করেছে গণপিটুনি খেয়ে, এটাও কিন্তু গণমাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মানুষ দেখেছে। আমার বলারও দরকার নেই এই ঘটনাগুলি। কিন্তু উনি যে সব কয়েকটা লিস্ট পড়লেন যে এত তারিখে এই, এত তারিখে, আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা তো এখানে যারা সাংবাদিক বসে আছেন, এরকম কয়টা ঘটনা শুনেছেন? এর মধ্যে একটা তো আমি একটা এক্সাম্পল দিলাম, যে যুগান্তরের একটা রিপোর্ট হেডলাইন করেছে, আপনি কথার মাঝখানে কথা বলেন না, আপনার সময় কথা বলেন, আপনি যখন কথা বলছেন আমি কিন্তু কথা বলি না, আমি আপনার সময় কথা বলবেন, আমার মাঝখানে কথা বলেন না। এখন যেটা হয়েছে যে আপনার যুগান্তর রিপোর্ট করেছে আওয়ামী লীগের এক কর্মী স্বীকারোক্তি, পরবর্তীতে দেখলাম এটা হ্যাক করেছে জামাত শিবির এবং ওরাও স্বীকার করেছে। তো এই যে আপনার ডিস্টর্টেড ইনফরমেশন, আর বাসে কেল্লা আবার একটা মজার কাজ করে, সেটা হচ্ছে ঠিক আজিজ সাহেব যেভাবে বললেন না লাইন বাই লাইন, ঠিক ওরকম কিছু আপনার ফ্যাব্রিকেটেড ইনফরমেশন একটার পর একটা দিয়ে একটা লিফলেট বানিয়েছে যে এইখানে এত তারিখে এই পত্রিকা এসছে, এই আপনার ছাত্রলীগ ধরা পড়েছে, এখানে যুবলীগ ধরা পড়েছে, কিন্তু মানুষ কিন্তু আসল পত্রিকা এগুলো আবার খুঁজে পায় না। কাজে যেটা হচ্ছে কি, অধিকার যদি হয় সূত্র, যার ক্রেডিবিলিটি জিরো, এখন যারা এত মিথ্যাচার করেছে,
সংগ্রাম বা বাঁশের কেল্লা এই ধরনের জিনিসগুলো যদি সূত্র হয় যারা ফ্যাব্রিকেট করে ইনফরমেশন বাঁশের কেল্লাটা যে বিভিন্ন পর্যায়ে, আমি বলছি এই কারণে আমি বাঁশের অনুমান কেল্লাটা করছি, বুঝান না। আপনি বলেননি বাট আমি অনুমান করছি, কারণ আপনি প্রাইভেট ইউনিভার্সিটি বহু ভুয়া আছে তো, হ্যাঁ, এগুলি বলে তো লাভ নাই। কিছু প্রাইভেট ইউনিভার্সিটির টিচার যারা টিচার এরা তো অনেক ভুয়াই আছে। আপনি কিন্তু নাম লেখা basic- দিয়ে বেতন নাই, কিছু নাই, মাস্টারি করে। এই যে এখানে basic- private পত্রিকাতে university বাসার কেল্লা ছিল বলবেন কেন? কেন আপনি? আচ্ছা, এখন যেটা রাজনৈতিক পত্রিকার নাম বলেন। আমরা প্রাইভেট আপনি ইউনিভার্সিটি চলে কিন্তু আসলাম contact কেন? করছেন। যেটা বলছেন ভুয়া, আমি আমরা সব প্রাইভেট পত্রিকা ইউনিভার্সিটি নিউজ চলে ভুয়া, আসলাম কেন? যুগান্তর ভুয়া, বাংলাদেশ প্রতিদিন ভুয়া, ওনাকে নিউজ উনি ভুয়া, কিন্তু- শীর্ষ নিউজ আচ্ছা, ভুয়া। উনি আমরা- কিন্তু এমএ আমার আজিজ। সময় কথা বলছেন। আমরা কি- এমএ আজিজ, তথ্যগুলো আমাদের আসলে আপনি ক্রস চেক করতে language-টা হবে। একটু ঠিক করেন। আমি এক মিনিট এমএ আজিজ, তথ্যগুলো ক্রস চেক করতে দাঁড়ান, হবে, কারণ দাঁড়ান, কারণ না, কারণ কত শখ না, এটা please, পত্রিকার কাটি। জি কারণ পত্রিকার কারণ এটা check কারণ করার তো আমি- কিছু let me নাই। জি finish. কারণ 87 জনের মৃত্যুর ক্ষেত্রে আপনি বলেছেন 135 জন বলেছেন, এবং কোনো সেই তথ্য ক্ষেত্রে আমার দেননি, সন্দেহ সূত্র আছে, দেননি। কারণ সেই সূত্র আমি আপনি সেই দেন, জায়গা থেকে সেই জন্য বলছি, আপনার তথ্যগুলো এই- ক্রস চেক করার এই দরকার জন্য আছে। আমি বলেছি, সামিয়া একটা সেকেন্ড আমি একটু শেষ করি। 87 যেটা আমরা সবাই জানি, উনি বলছেন 135, সূত্র কি উনি দিচ্ছেন না। আমি অনুমান করছি এটা অধিকার বাঁশের কেল্লা টাইপের কোনো সূত্র হতে পারে, কারণ আমরা তো কেউ জানি না, বিকজ আমরা তো দেখেছি অতীতে এই ধরনের অসত্য জিনিসগুলি আমাদের মোহাম্মদ সামনে আসা আরাফাত, আমি হয়েছে। একটা বিরতি নিয়ে আমি নিই, একটু নাহলে শেষ আমি করি, আমি একটা একদম সেকেন্ড, আমাকে বেশি সময় 10 পাবো না। সেকেন্ড দেন। এবং যুক্তি এবং তর্কে আমরা যখন পেরে উঠি না, তথ্যপাত্য দিয়ে এবং ইভেন বিভিন্ন অসত্য উপস্থাপন করো, তখন আমরা এই বিষয়গুলো দেখেছি অপ্রাসঙ্গিকভাবে ব্যক্তি আক্রমণ করার একটা প্রচেষ্টা করা হয়। তো যেটা হয়েছে যে যাই করুক, বাংলাদেশের মানুষ কিন্তু এত নির্বোধ নয়। ধন্যবাদ মানুষ মোহাম্মদ কিন্তু আরাফাত, বুঝে কারা আমি সন্ত্রাসী, কারা আসবো, জঙ্গিবাদী, এবং একটা তাদের বিরতি আমাকে এখন নিতেই হচ্ছে দর্শক, বিরতির পর ফিরছি।